আপনি অ্যাক্সিডেন্ট করলে মাথাটা যদি বাঁচে, আপনার একটা মানুষের হাত ভেঙে গেলেও কিন্তু একটা মানুষ বাঁচে, ঠিক কি না? কিন্তু মাথাটা যদি বাড়ি খায় ওই মানুষটা কিন্তু বাঁচার পসিবিলিটি থাকে না। আপনার ক্ষেত্রে যেরকম মানবিকতা আপনি একজনের প্রতি দেখাবেন, আমারও দেখাইতে হবে। আমি পুলিশ, কি সমস্যা? আমার দেখাইতে হবে, আমি মানুষ না? নিউজ ডে 24 এর ক্যামেরায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ রকিব। দর্শক, আপনারা আপনাদের জীবনে চলার পথে অনেক গল্প শুনেছেন। আজ আপনাদেরকে আমরা একটি গল্প শোনাতে যাচ্ছি। যাকে নিয়ে আজকের গল্প, তিনি হলেন বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের সদ্য পদোন্নতি পাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক জলিল মিয়া। পেশাগত জীবনে দায়িত্ব পালন করতে গিয়ে সিএমপি ছেড়ে ডিএমপিতে যোগ দিবেন শীঘ্রই। সিএমপিতে কর্মজীবনে কী পেলেন আর কী বা দিতে পেরেছেন, এই নিয়ে জানবো তার কাছ থেকে। জলিল ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি দীর্ঘদিন সিএমপিতে আমাদের চট্টগ্রামে সার্ভিস দিয়ে আসছেন এবং প্রথমত আপনাকে আমি শুভেচ্ছা জানাই যে আপনি পোস্টিং হয়ে আপনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি হয়েছে। তো কেমন লাগছে? আসলে এটা জীবনের প্রথম প্রমোশন, তো এটা বলে বোঝানো যাচ্ছে না, খুবই ভালো লাগতেছে। আমার চাকরিটা শুরু কিন্তু সিএমপি থেকে। একটা ইউনিটে দীর্ঘদিন চাকরি করার পর অন প্রমোশনে ঢাকা যাওয়াটা যেমন একটু কষ্টদায়ক, অন্যদিকে একটু ইন্টারেস্টিং বিষয়। কারণ কোনো মানুষ কিন্তু একটা স্থানে কিন্তু দীর্ঘদিন থাকতে পারে না। জবের ক্ষেত্রে পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে ডিএমপিতে আমার পোস্টিং। ভালো লাগছে প্রমোশনটার জন্য, খারাপ লাগছে ডিএমপিতে যাচ্ছি। অনেকগুলো প্রিয় মুখ, প্রিয় মানুষ, খুব কাছের অনেক মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসে, তাদেরকে রেখে যাচ্ছি। পুলিশ বলতে গেলে সমাজে সবাই একটু ভিন্নভাবে উপস্থাপনা করে, আপনার ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। আপনার সাথে সবাই মিশতে চায় এবং ভালো মানুষ হিসেবে প্রশংসা করে, এটি কেন? না, সবাই তো না, আমার মনে হয় না বিশেষায়িত কিছু না। আমার একটাই মানে দোষ বলবো না, বৈশিষ্ট্য বলবো জানি না, আমি মানুষের সাথে মিশি, আমি মানুষের সাথে আড্ডা দিই, মানুষের মনের কথাগুলো শুনি, নিজের মনের কথাগুলো শেয়ার করি। আর চেষ্টা করি কোনো মানুষ যদি কোনো সমস্যার সমাধান চায় সেটা আমি সলভ করার চেষ্টা করি, নিজে উপস্থিত থেকে হোক, ফোনে হোক, যেভাবে হোক আমি হেল্প করি। আর একটা মিডিয়ার বিষয়ে কথা বললেন, মিডিয়া তো হচ্ছে যে একটা জাতির দর্পণ। তো একটা কোথাও ঘটনা ঘটলে মিডিয়ার লোক যদি জাতিকে না জানায়, আমরা কিভাবে জানি এত খবর? পৃথিবীর এই প্রান্তের খবর ওই প্রান্তে, আমি কি অ্যান্টার্কটিকা যাই, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাই না? মিডিয়া কিন্তু সুপ্রিম পাওয়ার একটা বিষয়, এবং মিডিয়ার মানুষ আছে বিদায়, এবং তারা এটা সবকিছু ফ্ল্যাশ করে দিলে কিন্তু আমরা জানতে পারি, রেডিওতে হোক, পত্রিকায় হোক, টিভিতে হোক, অনলাইনে হোক। আর মিডিয়ার মানুষের সাথে আমি বেশি চলাফেরা এই কারণেই, আমি দেখছি তাদের সাথে যদি একটু মিশি, তাদের কিন্তু একটা লাইফ স্টাইল আছে। আমার যেরকম পুলিশের একটা লাইফ স্টাইল আছে, অনেকে পুলিশকে গালি দিয়ে বলে আরে পুলিশ তো ঘুষ খায়, পুলিশের সাথে কে মিশে? তারা তো ডাকাতের মতো আচরণ করে, খারাপ আচরণ করে। আমার মনে হয় না, 10% মানুষ সব জায়গায় খারাপ আছে। আমার কাছে মিডিয়ার ব্যক্তিত্ব মানুষদেরকে ভালো লাগে, এটা আমার এখন না, স্টুডেন্ট লাইফ থেকে আমার কাছে ভালো লাগতো। সাংবাদিকদের প্রতি আমার একটা দুর্বলতা ছিল, সেজন্য আমি চলে যাই। আমরা মানে সচরাচর দেখতে পারি, মানে সার্জেন্ট, পুলিশ সার্জেন্টকে দেখলে মানে ওই ড্রাইভাররা বা আপনার যেসব যারা মোটরসাইকেল ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে তারা খুব বেশি ভয় পায়। তো আপনি তাদেরকে কি বার্তা দিবেন আজকে, একটু যদি বার্তা দিতেন? আমি চালক ভাইদেরকে, শ্রমিক ভাই যারা গাড়ি চালায় তাদের জন্য একটা বার্তা দিব, এবং যারা মোটরসাইকেল চালায় তাদের জন্য আরেকটা। বিশেষ করে যারা মোটরসাইকেল চালায়, আপনারা শুনেছেন কিছুদিন আগে আমাদের একজন অফিসার দুর্ঘটনায় মারা গেছেন, 3-4 দিন আগে, সার্জেন্ট মুজাহিদ। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমাদের হাতে কিন্তু তার চাকরিটা ছিল, আমরা তাকে কাজ শিখাইছি। যখন সে সাদ্দা ট্রেনিং থেকে আসছে, হাতে কলমে কীভাবে মামলা করতে হয়, কীভাবে কোন ধারা প্রয়োগ করতে হয়, সব কিছু তাকে শেখানো। 5 ওয়াক্ত নামাজ পড়তে ছেলেটা খুবই ভালো মাইন্ডের একটা ছেলে। সে কিন্তু দুর্ঘটনায় মারা গেছে। এখানে বেপরা একটা প্রাইভেট কার ছিল, তাকে মেরে দিয়েছে পিছন থেকে। তো গাড়ির গতি নিয়ন্ত্রণটা, যেমন একজন কার চালকের উচিত মোবাইল ফোনে কথা না বলা, লিমিটেশনের মধ্যে গাড়ি চালানো, লুকিং গ্লাসে বারবার খেয়াল করা, দূরদৃষ্টি সম্পন্ন হওয়া। মোটরসাইকেলওয়ালাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, কারণ মোটরসাইকেল কিন্তু চাকা 2টা, এটা শূন্যের উপর চলে। মহান রব্বুল আলামিনের ইশারায় কিন্তু এই গাড়িটা চলে, বিমানের মতো। যে কোনো সময় একটা বালুর কোনাতেও কিন্তু কি এই গাড়িটা স্লিপ করতে পারে। অবশ্যই সবাই ভালো মানের হেলমেট ইউজ করবে, রাজমিস্ত্রির হেলমেট না, ভালো মানের হেলমেট। আর সবাই ড্রাইভিং লাইসেন্স তো করবেই, দুজনেই যেন হেলমেট পরে, সামনে পিছনে যারা বসে। আর এটা ভয় পাওয়ার কিছু নাই, একজন অফিসার তার দায়িত্ব পালন করতেছে, তাকে সিগন্যাল দিচ্ছে,
এখন দেখা যাচ্ছে সিগন্যাল দেওয়ার পর একটু মোচড়ামুচড়ি করলো, ফাঁক দিয়ে চলে যাওয়ার চিন্তা করলো। আপনি ফাঁক দিয়ে কেন যাবেন? আপনার ভিতরে যদি দুর্বলতা না থাকে, আপনি স্ট্রেট দাঁড়াবেন, সালাম দিয়ে বলবেন ভাই আসসালামু আলাইকুম। কাগজপত্র দেখতে চাইলে আপনি দিবেন। গাড়ি আপনার নামে মালিকানা থাকবে, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে। অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা মোটরসাইকেল হতে হবে, আপনি যদি মোটরসাইকেল চালাচ্ছেন। আপনি হেলমেট পরিধান করবেন। এটা শুধু আইনের জন্য না, আপনার নিজের সেফটির বিষয় আছে। আপনি অ্যাক্সিডেন্ট করলে মাথাটা যদি বাঁচে, আপনার একটা মানুষের হাত ভেঙে গেলেও কিন্তু একটা মানুষ বাঁচে, ঠিক কিনা? কিন্তু মাথাটা যদি বাড়ি খায়, ওই মানুষটা কিন্তু বাঁচার পসিবিলিটি থাকে না। এবং পিছনে যাকে নেয়, ছেলে হতে পারে, নিজের সন্তান হতে পারে, স্ত্রী হতে পারে, বন্ধু হতে পারে, নিজের কলিগ হতে পারে, তারও তো একটা ঝুঁকি থেকে যায়। তাকে যদি আমি হেলমেটটা পরাই, আমার কোনো ভুলের কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার তো জীবন চলে যেতে পারে। তাহলে আমি আল্লাহর কাছে এটা দায় সারা জীবন থেকে যাবে আমার। তাহলে কি করতে হবে? ভয়ের কিছু নাই। আমি সব ঠিক থাকলে আমার জন্য সব ঠিক। আমার কথা একটাই। আর চালক ভাই যারা আছে, বাস এবং যাদের হেল্পার যাদের, তারা তো দেখছেন রাস্তায় লোকাল গাড়িগুলো কি যে করে। এই মালিকের জমা পরিশোধ করার জন্য তারা রাস্তায় দিনের পর দিন খেয়ে রাখে। এই ছেলেগুলা অনেক কষ্ট করে, আমাদের হাতে মামলা শিকার হয়। কি জন্য দাঁড়ায়? আমাদের রাস্তা ক্লিয়ার করে তাদের মামলা দিতে হয়। আসলে কি মানে প্রকৃত পক্ষে কি দোষী কি গাড়ি চালকরাই নাকি তাদের মালিকরা, যে তাদের আমি চালকদের একা আমি দোষ দিব না, চালকদের একা দোষ দিব না। আমার অভিজ্ঞতা থেকে, এই 11 বছর সার্জেন্টের চাকরির অভিজ্ঞতা থেকে বলবো, মালিকরা যদি তাদের জমাটা নিয়ন্ত্রণ করে, একটা বাসের জমা যদি 2800-3000 হয়, রাস্তায় শত শত হাজার হাজার গাড়ি, এতগুলো টাকা কিভাবে উঠাবে? এই টাকা দিবে, তারপরে তেলের সব সারাদিন যে গাড়িটা চালায়, এটা তো ভাই পানিতে চলে না, তেলে চলে। তেলের অনেক দাম আপনি জানেন। এই তেলের টাকা দেওয়ার পরে এই শ্রমিকরা তারা 500 টাকা ঘরে নিতে তাদের কষ্ট হয়ে যায়। এটা আমি বললাম আজকে, আমরা বুঝি। তারপর দায়িত্বের খাতিরে, রাস্তা পরিষ্কার করার খাতিরে, তাদের অসচেতনতামূলক চালানোর কারণে, অসাবধানতাজনিত চালানোর কারণে, জায়গায় জায়গায় পার্কিং করার কারণে তাদেরকে আমরা মামলা করতে বাধ্য হই। কারণ গভর্নমেন্ট আমাকে এখানে নিযুক্ত করেছেন ট্রাফিক ব্যবস্থাপনাটা যেন সুস্থ হয়। এই সুষ্ঠুভাবে করতে গিয়ে আমি যদি সুন্দর করে বলি ভাই একটু যাও, সে কি যাবে? তাকে আজকে যদি আমি মামলা দিই, সে মিনিমাম 1 সপ্তাহে এই জায়গাটা দাঁড়াবে না। দেখেন সিটিতে বেশিরভাগ জায়গায় কিন্তু বাস বে কথাটা লেখা আছে, এখানে বাস থামিবে, কিন্তু সেখানে কিন্তু ড্রাইভাররা দাঁড়ায় না। এর পিছনে কিন্তু কারণ আছে। সাধারণ মানুষের কিন্তু এখানে দোষারোপ করতে হবে। কেন জানেন? সাধারণ মানুষরা ওই ব্রিজের নিচে দাঁড়ায়, ছাতার নিচে দাঁড়ায়, দোকানের সামনে দাঁড়ায়। সে দোকানের সামনে থেকে উঠবে কেন? ভাই আমি 10 কিলো, আমি 10 কদম সামনে যাই না, বা 10 কদম পিছনে আসি, বাস বে যেখানে আমি সেখানে দাঁড়াই না, অসুবিধা কি? এখন ড্রাইভারদের কি দোষ দিবেন? তারা তো পাবলিক দেখলেই ব্রেকে পাড়া দিয়ে পাবলিক উঠায়, রানিং এর লোক উঠে। এই রানিং এর লোকটা যদি চাকা নিচে ঢুকে যায়, তখন আসলে দোষী আমরা সাধারণ, আমরা সবাই। কাউকে স্পেশালি এখানে দোষ দেওয়া যাবে না। একটা দেশ জাতি সুন্দর করতে হলে সবার এখানে অবদান থাকতে হবে। আমার যেমন অবদান থাকতে হবে, আইনের ক্ষেত্রে কঠোর, 0 টলারেন্স। ড্রাইভারদের আমি মামলা খাবো না এই ভয় যদি সে ঠিকমতো গাড়িটা চালায়, মালিকরা যদি চিন্তা করে যে আমি তো তার উপর পুরো প্রেশারটা দিয়ে দিলাম, আরেকটু যদি তারা সহনশীল হয়, তাহলে চালকটা দিন শেষ অন্তত বউ বাচ্চা নিয়ে খেতে পারবে। ঠিক আছে? আর রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাঘাটের অবস্থা এরকম চিকন রাস্তায় যদি একটা বাস কি করবে ড্রাইভার? সে তো যাত্রী উঠাবে, একটা মহিলা যাত্রী তো তুলে, তো সেক্ষেত্রে সে দাঁড়াবে না, তার গাড়িটা তো খালি, সে তো উঠাবে। আমি সার্জন কি করি? দাঁড়াইছে, আমি মামলা দিয়ে দিলাম। কারণ এখানে কিন্তু দাঁড়ানোর রাইট নেই। একটা নির্ধারিত জায়গা দেখ না যে বাসগুলো ওইখানেই দাঁড়াবে, দেখেন ইমপ্লিমেন্ট করেন, 100% কাজ হবে ইনশাল্লাহ। এই যে করোনাকালীন সময়ে একটি সারা বিশ্ব যে একটি দুর্যোগের ভিতর দিয়ে গেল, এর মধ্যে বাংলাদেশেও একটি দুর্যোগ এসেছিল, যে করোনার বিষয়টা, অনেকগুলো মানুষ মারা গেল, তারপর লকডাউন করলো। তখন কিন্তু সবাই, চিকিৎসক থেকে শুরু করে পুলিশ, সংবাদকর্মী, সবাই মাঠে ছিল। তো আমরা দেখতে পেরেছি বেসিক্যালি যে সার্জন যারা রাস্তার দায়িত্ব ছিল, তারা অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করেছে। তো আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে করোনা নিয়ে, যদি আমাদের একটু বলতেন। আসলে অনেকগুলো অভিজ্ঞতা আছে করোনায় কিন্তু এমন অবস্থা ছিল, আপনারা বিভিন্ন মিডিয়াতে, আপনারা যদি মিডিয়া কর্মী আপনারা দেখছেন, অনেক চ্যানেলে দেখলেন, পত্রপত্রিকা দেখলেন, যে আপন মাকে হাসপাতালে রেখে ছেলে পালিয়ে যায়, ছেলের বউ পালিয়ে যায়। নিজের ছেলের সাথে করোনার কারণে সে দেখা করতে পারেনি। কিভাবে? বাবার করোনা হয়েছে, বাবা হসপিটালে শোয়া, ছেলে এবং তার মা তাকে একটু টাচ করতে পারতেছে না, গ্লাসের ওই পাশ থেকে দেখতেছে বাবা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এবং এও দেখছেন যে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে, এটা একটা যে যমুনা টিভিতে নাকি একটা টিভিতে আসছে, যে দমটা ওইখানেই গেছে। এটা কিন্তু খুব স্পর্শকাতর একটা ভিডিও, আমার সারা জীবন মনে থাকবে।
আমি কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে আমার 2বার করোনা হয়েছে, এটা কি আপনারা জানেন? আমি 1 বছরে 2বার করোনা আক্রান্ত হয়েছি, শুধু দায়িত্ব পালন করার জন্য। দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়েছে, অথচ আমার তখন ছোট বেবি যেটা ছিল সেটা পেটে ছিল, 8 মাসের বাচ্চা ছিল আমার ওয়াইফের পেটে। তো আমরা যেটুকু জানি যে যদি করোনাটা কোনোভাবে আমার স্ত্রীর কাছে যায়, ডাক্তার যেটা বললেন, আপনি অনেক সৌভাগ্যবান, নাহলে আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যেত। আল্লাহর অশেষ কৃপায় আমার ছেলের বয়স এখন 2 বছর 2 মাস, ঠিক আছে? হয়তোবা আল্লাহ দেখছে যে এই ছেলেটাতে অনেক পরিশ্রম করতেছে রাস্তায়, দেখি আমি আমার করোনায় 17 দিন আমি মানবেতর জীবনযাপন করছি। আমার সন্তান বড়টাকে আমি কোলে নিতে পারি নাই, আমার স্ত্রীকে কাছে ডাকতে পারি নাই, আমার মা বাবাকেও কাছে আসতে পারে নাই, ভিডিও কলে আমি কথা বলছি, আমি চোখের জলে আমি বুক ভাসাইছি। কি জন্য এটা কেন হয়েছে আমার করোনা? আমি কি কোনো করোনা ব্যক্তিকে স্পর্শ করছি? আমি ডিউটি করতে গেছি, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে, দেশের জন্য কাজ করতে গেলে আমি করোনা আক্রান্ত হয়েছি, 1বার না 2বার। তো আমি তো মৃত্যুবরণ করতে পারতাম, আমার শ্বাসকষ্ট হয়েছিল অনেক, এবং অনেকে মৃত্যুবরণ করেছে। আমাদের অনেক পুলিশ অফিসার, আমাদের এসপি স্যার থেকে শুরু করে কনস্টেবল অনেকে মারা গেছে। আল্লাহ আমাকে বাঁচায় রাখছে আপনাদের দয়া ভাই, ঠিক আছে? তো আমি ঘটনা অনেক আছে। একবার দ্বিতীয় টার্ম, করোনার দ্বিতীয় টার্মে আমি সিটিকেট ডিউটি করতেছি চেকপোস্টে। তখন আমরা নাইট ডে বিভিন্নভাবে করছি, অনেক কষ্ট করছি ভাই, এগুলো আসলে এই মানে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। অ্যাম্বুলেন্সে করে পুরো ফ্যামিলির একটা পার্টি, ভিতরে একটা বৃদ্ধা মহিলা ছিল, বৃদ্ধা মানে অনেক বয়স, সে যে দাঁড়াবে এই অবস্থা নেই। পরে জানতে পারলাম তাকে করলো কি, লাশের মতো এরকম রোগীর মতো শোয়াইয়া, আরো কিছু মহিলা পুরুষ ছিল, সবাই সম্মত ওরা বারুইয়ারহাট থেকে আসতেছে, আমার যতটুকু মনে আছে। পিছনে আপনাদের মিডিয়ার একটা গাড়ি ছিল, আমি জানি না পিছনে কার গাড়ি ছিল, পরে জানতে পারলাম যে মিডিয়ার গাড়ি। আমি গাড়িটাকে সিগন্যাল দিলাম, সিগন্যাল দেওয়ার পর আমি বামে সেট করলাম, আমি বললাম যে অ্যাম্বুলেন্স। আমার একটু সন্দেহ হলো, কারণ অ্যাম্বুলেন্সটা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে লাশবাহী অ্যাম্বুলেন্স আর একটা হচ্ছে রুগীর অ্যাম্বুলেন্স। কিন্তু অ্যাম্বুলেন্সের সিরিজটা আমি খেয়াল করলাম, সেটা 71 সিরিয়াল ছিল না, 11 সিরিয়ালের, এবং উপরে অ্যাম্বুলেন্সের চলতেছে, জাস্ট মাইক্রোটাকে অ্যাম্বুলেন্স বানাইছে। এটা কিন্তু বড় ধরনের একটা অপরাধ, এটা ট্রাফিক আইনে কিন্তু বড় ধরনের অপরাধ। তারপর আমি সন্দেহজনকভাবে ধরলাম, একটু দেখি রুগীটা কে। যখন আমি টোকা দিলাম, গ্লাস করলো, আমি দেখি যে কোনো অ্যাম্বুলেন্স নাই, পিছনে এরকম এক গাদা 4-5টা ব্যাগ, পিছন দিয়ে আপনাদের এক সংবাদকর্মী এসে বলছে, ভাই গাড়িটাকে ধরেন, এটা আমরা পাকার মাথা থেকে ট্রেস করতেছি, গাড়িটা আমরা পিছনে আছি। তা আমার কাছে আরো ভালো লাগলো, আমি সাহস পেলাম, বলতেছে ভাই পিছনে ব্যাগ আছে। আমি ভাই আমি দেখতেছি, আমাকে একটু হেল্প করেন। তারাও আপনাদের সংবাদকর্মীরাও ছিল, আরো বিভিন্ন অনেক লোকজন ছিল, আমাদের পুলিশ অফিসার ছিল, এখানে একজন ওসি স্যার ছিলেন, ইন্সপেক্টর স্যার, তখন আমি সার্জন ছিলাম, আমি ছিলাম, আমার সাথে আরেক সার্জন ছিল। তারপর এখানে নৌবাহিনীর লোক ছিল, নৌবাহিনী বলতে ওই যে ইয়েরা কোস্টগার্ড, তারপরে সেনাবাহিনীর লোক ছিল। আমি সবাই সহযোগিতা চাইছি, সবাই আসছে। আসার পরে আমি একে একে লোকগুলাকে আমি নামালাম, নামিয়ে দেখি সব খালি, এই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে ইয়াং ছেলে পর্যন্ত আছে, বাট একটা বৃদ্ধা মহিলা এরকম শুয়ে আছে। তখন আমি দেখলাম যে হাতে একদম শুকনা বয়স্ক। আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, উনি কে? বলতেছে উনি আমার দাদিমা। কি সমস্যা? আমার দাদিমার অবস্থা ভালো না, সম্ভবত উনি বাঁচবে না। এখন করোনার ভিতরে যাওয়া নিষেধ, সেজন্য আমরা এই প্রতারণার আশ্রয় নিলাম। আপনার সরি স্যার, আমাদেরকে একটু যেতে দেন। আপনারা কোথায় যাবেন? না, আমরা একটু বাঁশখালী যাবো, আমাদের বাড়ি বাঁশখালী। তো আপনার বাড়িরহাট কেন আসছেন? বাড়িরহাট হচ্ছে যে আমার নানু বাড়ি, আর বাঁশখালী হচ্ছে আমার নিজের বাড়ি, দাদু বাড়ি। আচ্ছা, আমরা বাঁশখালী যাবো। আমি বলি, আপনি বাঁশখালী যে যাবেন, আপনি কি যেতে পারবেন? সরি, আমি এটা ছাড়তে পারবো না, সরি প্লিজ, এখানে সবার কাছে অনুমতি নেই। বলবো স্যার একটু দেখেন। তো একটা মহিলা দেখে একবারে গায়ের কাছাকাছি, আমি আপু একদিকে থাকেন, আপনার কি হয়? আমার মা। আমি বললাম যে আপনার মা এই অবস্থা, ওনার অনেক বয়স, উনি এমন বাঁচবে না। তো আমরা বেড়াইতে গেছিলেন, খারাপ অবস্থা থেকে বাড়িতে নিয়ে যাচ্ছি, আমার মনে হয় না যে উনি বাঁচবে। তখন আমার ভিতরে একটা মানবিক বিষয় কাজ করছে, যে আমি যদি এই মুহূর্তে এই বৃদ্ধা মহিলাটাকে যদি আমি গাড়ি থেকে নামিয়ে দিই, আমি গাড়িটা যদি আটক করে আমি ডাম্পিং করি, এখানে সবসময় আসলে সব আইন প্রয়োগ করা যায় না ভাই। আপনার ক্ষেত্রে যেরকম মানবিকতা আপনি একজনের প্রতি দেখাবেন, আমারও দেখাইতে হবে। আমি পুলিশ, কি সমস্যা? আমার দেখাইতে হবে, আমি মানুষ না? আমি তো মানুষ। তাহলে এখানে যেহেতু 80-90 বছরের একজন মহিলা আছে, যিনি বসতে পারেন না, মানে দাঁড়াবে কি, উনি বসতে পারেন না, হুইল চেয়ারে নাকি উনাকে উঠেছে শুনলাম, ড্রাইভার নিজে বললো। সেই ক্ষেত্রে যদি আমি তাকে নামাই দিই, তাহলে অসহায়ের মতো লোকগুলা কান্নাকাটি করবে। তাহলে বাঁশখালী কিভাবে যাবে? বাঁশখালী কোনো গাড়ি আছে? করোনা তো সরকারি বন্ধ। তখন আমি নিজে স্যারের কাছে গিয়ে নিজে রিকোয়েস্ট করলাম, স্যার কাইন্ডলি এই গাড়িটা একটু যদি যেতে দেন। আমি এটা দায়িত্ব নিতে পারবো স্যার, যদি একটু কাইন্ডলি। তো স্যার একটু আমার প্রতি সদয় হয়েছে, জলিল তুমি যে দায়িত্বটা নিলা, পরে তো শোনাবো না স্যার, আমি সেটা বলে দিই, একটু কাইন্ডলি যেন দেখে এটা।
ওরা আপনাদের কিছু সংবাদকর্মীর লোক এখানে ছিল, ওরা আমাকে বলতেছে আপনি গাড়িটা কেন ছাড়লেন একটু বলেন। তখন আমি এই মানবিক বিষয়টা তুলে ধরার পরে তারাও মোটামুটি দেখলাম যে আমার প্রতি পজিটিভ ছিল। তো আর্মির একজন অফিসার ছিল ক্যাপ্টেন, স্যারকে একটু ডাকলাম, স্যারকে বললাম স্যার এটা একটু আপনি যদি ছেড়ে দেন আমার কিছু বলার কিছু নেই, আসলে মানবিকতা অবশ্যই আপনার আমাদের থাকতে হবে। স্যারের কথাটা খুব ভালো লাগছে, আসলে স্যার খুব ভালো মানুষ ছিল আর্মির ক্যাপ্টেন স্যারটা, ইয়াং একবারে। জলি সাহেব আপনি যদি ছাড়েন মানবিকতা অবশ্যই আমরা দেখাতে হবে, যেহেতু দাদির মতো বয়স। আমি বলি জি স্যার আপনি যদি একটু বলেন স্যার, এখানে আপনি সিনিয়র, আচ্ছা তাহলে একটু সামনে বলে দেন। আমি ছেড়ে দিছি। তো আমার কাছে খুব আনন্দ লাগছে। আমি রাতে বাসায় যাওয়ার পরও আমি ভাবছি যে আজকে কোনো একটা ভালো কাজ করবো। এই করোনার ভিতরেও আমার এটা করতে হয়েছে, যদিও এটা আইনের পরিপন্থী, কিন্তু আমি মনে করবো এটা পরিপন্থী না, কারণ আমি তাকে উপকার করছি। পরিশেষে একটা প্রশ্ন আপনার কাছে, যে পরিবার নিয়ে আসলে সবকিছু শেষে পরিবার নিয়ে কতটুকু পরিবারকে আপনি সময় দিতে পারেন, বা পরিবার কতটুকু আপনাকে নিয়ে হ্যাপি? আমার ওয়াইফ সবসময় একটা কথা বলে, তুমি পুলিশে চাকরি করো, তোমার বন্ধু বান্ধব বেশি। আমার ওয়াইফ বলে আসলে আমার বন্ধু বান্ধব বেশি। মানুষ বাচ্চা 70 বছর সর্বোচ্চ, 80 বছরে কমায় চলে যায়। এটা রাজনৈতিক জীবন থেকে শুরু করে বলেন আর রিক্সাওয়ালা বলেন একই অবস্থা। এর মধ্যে কেউ আগে মারা যায়, কেউ পরে মারা যায়। তো জীবনের তো অর্ধেক জীবন শেষ আমার। বাচ্চা কাচ্চা এগুলো স্ত্রী হলো, এখন বাচ্চা কাচ্চা স্ত্রীর সময় দেওয়ার পাশাপাশিও জনকল্যাণে কিছু সময় দিতে হয় এবং মানুষের সাথে সম্পর্কে চলতে হয়। পৃথিবীতে মনে রাখবেন একজন রিক্সাওয়ালাকেও আপনার দরকার হবে বিপদে, এটা মাথায় রাখতে হবে। সবাইকে আমার দরকার আছে, আমি সবার সাথে মিশি, কারণ আমার বিপদে আমি মনে করি আমার বিপদে আপনি এগিয়ে আসবেন, এইটুকু বিশ্বাস আমার আছে। এত কিছুর পরেও যেহেতু আমি ট্রাফিক ডিভিশনের সাবজেক্ট হিসেবে ছিলাম, আমার 8 ঘন্টার ডিউটির বাইরে আমার কোনো দায়িত্ব ছিল না। তো দেখা যাচ্ছে যেদিন আমার সকালবেলা ডিউটি ছিল, দিন বেশিরভাগ সময় আমি আমার বাচ্চা বউকে নিয়ে হয়তো একটু বাইরে ঘুরতে গেলাম, ওদেরকে পার্কে নিয়ে গেলাম, বাচ্চা একটু শিশু পার্কে যেতে চাই, বিভিন্ন জায়গায় মোটামুটি সময় দেই যেটুকু আমার তরফ থেকে আছে। আশেপাশে বন্ধু বান্ধবদেরকেও সময় দিই। তো পরিবারেরটা একটু বেশি হবে, এটা স্বাভাবিক, যেহেতু ফ্যামিলি আগে। চট্টগ্রামে দীর্ঘ সময় পার কর্মক্ষেত্রে আপনি যে স্থানে থাকুন না কেন, চট্টগ্রামবাসী আপনাকে ভালোবাসে, ভালোবেসে যাবে, সেই প্রত্যাশা আমাদের। দর্শক বিদায় নিচ্ছি, আগামীতে আবারও এক গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, সঙ্গে থাকুন, পাশে আছি নিউজ ডে 24।